পেন্টাগনের ওয়ার রুমে বৈঠক। মার্কিন গোয়েন্দা প্রধান উপস্থাপন করছিলেন ইরানের সামরিক কাঠামোর ওপর এক গোপন রিপোর্ট শেষে তিনি বললেন, স্যার, আমরা একটা বড় সমস্যার মুখে পড়েছি। ইরানে আমাদের টার্গেট করার মতো কোনো একক এলিট বাহিনী নেই। তারা ছড়িয়ে আছে, অদৃশ্য, আমাদের রাডারে ধরা পড়ে না। ট্রাম্প চমকে উঠলেন। তিনি বললেন, কি বলছেন? কুদস ফোর্স তো আছে, নাসরুল্লাহ তো আছে। গোয়েন্দা প্রধান বললেন, স্যার, কুদস ফোর্স তো দৃশ্যমান, কিন্তু ইরানের আসল শক্তি অদৃশ্য। তাদের সাবমেরিন ইউনিটগুলো কোনো নির্দিষ্ট জায়গায় নেই, ছড়িয়ে আছে সারা দেশে। নোহেদ আছে, কিন্তু সেটা নিয়মিত সেনাবাহিনীর অংশ। সামুদ্রিক কমান্ডো আছে, কিন্তু তারা দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ায়। বাসিজের কিছু ইউনিট তো সিরিয়ায় যুদ্ধ করেছে। আমরা তাদের চিহ্নিত করতে পারছি না, টার্গেট করতে পারছি না। এটা কল্পনা নয়, এটা বাস্তব। ইরানের সামরিক কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যে পশ্চিমা ধাঁচের বিশ্লেষণ সেখানে কাজ করে না। আজ আমরা সেই অদৃশ্য বাহিনীর গল্প বলবো, যাদের নাম জানে না বিশ্ব, কিন্তু যাদের হাতেই লুকিয়ে আছে যুদ্ধের ভবিষ্যৎ। আন্তর্জাতিক গণমাধ্যম যখন ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলে, তখন আলোচনায় গিয়ে ঠেকে একটি নামে, কুদস ফোর্স। নামটি পরিচিত, দৃশ্যমান, তেহরানের আঞ্চলিক প্রভাব বোঝাতে সুবিধাজনক। কিন্তু যখন দীর্ঘমেয়াদী প্রভাব থেকে হঠাৎ স্বল্পমেয়াদী সংঘর্ষের প্রসঙ্গ আসে, তখন এই কাঠামো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে আড়ালে ফেলে। ইরানে যদি কোনো সীমিত আক্রমণ ঘটে, ধরা যাক কোনো দ্বীপ, বন্দর কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর, তখন প্রথমে উপস্থিত হবে না কুদস ফোর্স। যে ইউনিটগুলো প্রথম প্রতিক্রিয়া দেখাবে এবং প্রথম কয়েক ঘন্টায় পরিস্থিতির গতিপথ নির্ধারণ করবে, সেগুলো অনেক কম পরিচিত। আর সেটি এই কারণে নয় যে তারা নেই, বরং ইসলামী প্রজাতন্ত্রের সামরিক কাঠামো কখনোই একটি একক এলিট বাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এর বদলে রয়েছে একটি স্তর ভিত্তিক কাঠামো, যা একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে আছে। এখানে স্পেশাল ফোর্স কোনো ব্র্যান্ড নয়, বরং একটি কার্যগত ধারণা। একজন পশ্চিমা সামরিক বিশ্লেষক বলেছেন, ইরানের সামরিক কাঠামো বোঝার জন্য পশ্চিমা ধাঁচের চিন্তা ছেড়ে দিতে হবে। তারা আমাদের মতো ব্র্যান্ডেড এলিট বাহিনী তৈরি করেনি। তারা তৈরি করেছে এক জটিল ইকোসিস্টেম, যেখানে প্রতিটি ইউনিটই বিশেষায়িত, কিন্তু তারা ছড়িয়ে আছে সর্বত্র। ইরানের সামরিক কাঠামোর কেন্দ্রে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি, বিশেষ করে এর স্থল বাহিনী। এর ভেতরে যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং প্রায় ভুলভাবে বোঝা হয়, তা হল সাবেরিন। এটি অনেক সময় একটি নির্দিষ্ট ইউনিট হিসেবে বর্ণনা করা হয়, কিন্তু বাস্তবতা তার চেয়ে জটিল। প্রকৃতপক্ষে সাবেরিন একটি শ্রেণী বা সক্ষমতার সেটের মতো কাজ করে। এটি বিভিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা বিশেষ অভিযানের দক্ষতাকে নির্দেশ করে। এই ইউনিটগুলো প্রশিক্ষিত হয় হঠাৎ হামলা, হেলিকপ্টার থেকে নামানো অভিযান এবং কঠিন ভূখণ্ডে লড়াইয়ের জন্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলো ইরানের বিভিন্ন প্রাদেশিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত। প্রতিরক্ষা বিশ্লেষণে দেখা যায়, সাবেরিন ধরনের ইউনিটগুলো আঞ্চলিক কর্পস পর্যায়ে কাজ করে এবং বিভিন্ন অপারেশনাল অঞ্চলে ঘুরে বেড়ায়। উত্তর পশ্চিমে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, দক্ষিণ পূর্বে বিদ্রোহী নেটওয়ার্কের বিরুদ্ধে। একজন ইরানি সামরিক কৌশলবিদ বলেছেন, আমাদের সাবেরিন ইউনিটগুলোর কোনো নির্দিষ্ট ব্যারাক নেই। তারা সীমান্তে থাকে, পাহাড়ে থাকে, মরুভূমিতে থাকে। তারা স্থানীয় পরিবেশের সঙ্গে মিশে যায়, তাই শত্রু তাদের চিহ্নিত করতে পারে না। এটি পশ্চিমা বিশেষ বাহিনীর মডেল থেকে সম্পূর্ণ ভিন্ন, যেখানে বাহিনী সাধারণত দূরবর্তী স্থানে গিয়ে অভিযান চালায় এবং ফিরে আসে। ইরানের কাঠামো গড়ে উঠেছে উপস্থিতি ধরে রাখার জন্য। তারা ফিরে আসে না, তারা থেকেই যায়। সাবেরিনের পাশাপাশি আইআরজিসি স্থল বাহিনীর ভেতরে আরও কিছু নির্দিষ্ট ইউনিট রয়েছে, যেমন দক্ষিণ পূর্বাঞ্চলের সালমান ফার্সি ব্রিগেড বা অন্যান্য বিশেষ ব্রিগেড, যেগুলো বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়। এদের প্রকাশ্য পরিচিতি সীমিত হলেও তাদের ভূমিকা স্পষ্ট। তারা স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং উচ্চ পর্যায়ের কৌশলগত ইউনিটের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। তারা দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করে এবং হঠাৎ উদ্ধত হুমকির জবাব দেয়। পাকিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্রোহী কার্যক্রম চলে আসছে। সালমান ফার্সি ব্রিগেড সেই বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা স্থানীয় ভাষা জানে, স্থানীয় ভূখণ্ড জানে, স্থানীয় সংস্কৃতি জানে। এই জ্ঞান তাদের শত্রুর চেয়ে অনেক ধাপ এগিয়ে রাখে। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, সালমান ফার্সি ব্রিগেডের মতো ইউনিটগুলোই ইরানের প্রকৃত শক্তি। তারা দৃশ্যমান না হলেও সবচেয়ে কার্যকর। তারা যে কোনো আক্রমণের প্রথম জবাব দিতে সক্ষম।
ইরানের বিশেষ অভিযান সক্ষমতা শুধু আইআরজিসির মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত সেনাবাহিনীর ভেতরেও একটি ভিন্ন ঐতিহ্য বিদ্যমান, তুলনামূলকভাবে প্রচলিত কিন্তু এখনও প্রাসঙ্গিক। এর সবচেয়ে উল্লেখযোগ্য ইউনিট হল 65তম এয়ারবোর্ন স্পেশাল ফোর্স ব্রিগেড, যা নোহেদ নামে পরিচিত। আইআরজিসির অন্যান্য ইউনিটের তুলনায় নোহেদ অনেক বেশি ক্লাসিক্যাল স্পেশাল ফোর্সের মতো এয়ারবোর্ন প্রশিক্ষণপ্রাপ্ত, গোয়েন্দা কার্যক্রম ও সরাসরি অভিযানে দক্ষ এবং দ্রুত মোতায়েনযোগ্য। নোহেদকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে শুধু এর প্রশিক্ষণ নয়, বরং সীমিত হলেও বিদেশে এর কার্যক্রম। 2016 সালে সিরিয়ায় তাদের মোতায়েনের খবর ইঙ্গিত দেয় যে নির্দিষ্ট পরিস্থিতিতে ইরানের তুলনামূলকভাবে প্রচলিত বাহিনীও বহির্মুখী অভিযানে ব্যবহৃত হতে পারে। একজন ইরানি সেনা কর্মকর্তা বলেছেন, নোহেদ আমাদের হেভি স্পেশাল ফোর্স। যখন বড় ধরনের অভিযানের প্রয়োজন হয় তখন আমরা তাদের ডাকি, কিন্তু বেশিরভাগ সময় ছোট ছোট নীরব অভিযানের জন্য সাবেরিন ও অন্যান্য ইউনিটই যথেষ্ট। শুধু স্থলবাহিনীর দিকে তাকালে পুরো চিত্রটি বোঝা যায় না। ইরানের বিশেষ অভিযান সক্ষমতা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় সামুদ্রিক ক্ষেত্রে। আইআরজিসির নৌবাহিনী একটি বিশেষ ইউনিট পরিচালনা করে, যাকে প্রায়ই সেপাহ নেভি স্পেশাল ফোর্স বলা হয়। পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে, যেমন ফুরুর দ্বীপে, এই ইউনিটগুলো যুদ্ধ ডাইভিং, উভচর হামলা এবং জাহাজে ওঠার অভিযানের প্রশিক্ষণ পায়। স্থলভিত্তিক অনেক ইউনিটের তুলনায় এই নৌবাহিনীর কার্যক্রম বেশি দৃশ্যমান। তারা এডেন উপসাগরে জলদস্যু বিরোধী অভিযানে অংশ নিয়েছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ জব্দ বা বাধা দেওয়ার সক্ষমতার সঙ্গে জড়িত বলে মনে করা হয়। একজন নৌ কমান্ডো প্রশিক্ষক বলেছেন, আমাদের কাজ হলো হরমুজকে অপ্রবেশযোগ্য করে তোলা। আমরা জলের নিচে থাকি, দ্বীপে থাকি, পেট্রোল বোটে থাকি, শত্রু আমাদের দেখতে পায় না, কিন্তু যখন তারা এগিয়ে আসে তখন আমরা হাজির হই। এটি একটি কৌশলগত বাস্তবতা তুলে ধরে। বহিরাগত শক্তির সঙ্গে সংঘাতে ইরান বড় আকারের প্রচলিত যুদ্ধের চেয়ে সীমিত ও ভৌগোলিকভাবে নির্দিষ্ট অভিযানে, বিশেষ করে সমুদ্রপথে, বেশি আগ্রহী। এই প্রেক্ষাপটে বাসিস বাহিনীর কথা গুরুত্বপূর্ণ, যেটিকে প্রায়ই উপেক্ষা করা হয়। যদিও বাসিসের বড় অংশ জনসমাবেশ ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, তবে এর কিছু ইউনিট, যেমন ফাতেহিউন, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং সিরিয়ার মতো বাইরের সংঘর্ষেও ব্যবহৃত হয়েছে বলে জানা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাসিস ইউনিটগুলো কৌশলগত পর্যায়ে আইআরজিসির সঙ্গে একীভূতভাবে কাজ করে। তারা শক্তি বৃদ্ধি, স্থানীয় জ্ঞান এবং জনবল সরবরাহ করে। বাস্তব পরিস্থিতিতে তারা প্রথম প্রতিক্রিয়াকারীদের মধ্যেই থাকবে, এলিট কমান্ডো হিসেবে নয়, বরং একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে, যা আরও বিশেষায়িত ইউনিটগুলোর কার্যক্রমকে সমর্থন ও বিস্তৃত করে। একজন ইরানি কৌশলবিদ বলেছেন, বাসিস আমাদের দেয়াল, আক্রমণকারী প্রথমে তাদের মুখোমুখি হবে। তারা পেশাদার সেনা না হলেও তাদের দেশপ্রেম ও আত্মত্যাগের মানসিকতা তাদের অমূল্য সম্পদ। তারা প্রাণ দেয় আর আমরা প্রতিশোধ নেই। সবকিছু একত্রে বিবেচনা করলে বোঝা যায় কেন ইরানের বিশেষ বাহিনীকে চিহ্নিত করা এবং তুলনা করা এত কঠিন। এগুলো দৃশ্যমান হওয়ার জন্য তৈরি নয়, তারা কোনো একক কমান্ড কাঠামোর অধীনে সংগঠিত নয়। তারা পশ্চিমা স্পেশাল ফোর্সের মতো হাই প্রোফাইল বৈশ্বিক অভিযানে নিজেদের সংজ্ঞায়িত করে না। তাদের অভিজ্ঞতা গড়ে উঠেছে অপেক্ষাকৃত নীরব ক্ষেত্রগুলোতে, সীমান্ত সংঘর্ষ, অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান এবং সিরিয়া ও ইরাকে সীমিত মোতায়েনের মাধ্যমে। এই অভিজ্ঞতা হয়তো নাটকীয় নয়, কিন্তু তা তুচ্ছ নয়। এটি অভিযোজন ক্ষমতা, ভূখণ্ড সম্পর্কে গভীর জ্ঞান এবং বৃহত্তর ব্যবস্থার ভেতরে কাজ করার দক্ষতাকে গুরুত্ব দেয়। একজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আমরা ইরানের স্পেশাল ফোর্সের উপর যত ডেটা সংগ্রহ করি ততই বুঝতে পারি আমরা ভুল পদ্ধতিতে এগোচ্ছি। তাদের কাঠামো এত জটিল যে এতে কাজ করা অসম্ভবের মতো। ফলে কোনো সীমিত বাইরের আক্রমণের জবাবে প্রতিক্রিয়া আসে একটি নির্দিষ্ট ইউনিট থেকে নয়, বরং একটি ধারাবাহিক স্তরভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে, যা নির্ভর করে অবস্থান, সক্ষমতা এবং উত্তেজনার মাত্রার উপর। প্রথম স্তর, স্থানীয় আইআরজিসি ও বাসিস ইউনিটগুলো দ্রুত এলাকাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা স্থানীয় ভূখণ্ড জানে, স্থানীয় জনগণকে চেনে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয় স্তর, এরপর সাবমেরিন ধরনের ইউনিটগুলো ভ্রাম্যমাণ ইউনিট হিসেবে শক্তি বৃদ্ধির কাজ করে। তারা কোথাও স্থায়ী নয়, তাই তাদের টার্গেট করা কঠিন। তৃতীয় স্তর, একই সময়ে যদি সামুদ্রিক পরিস্থিতি থাকে, আইআরজিসির নৌবাহিনীর বিশেষ ইউনিটগুলো সমুদ্রপথ নিয়ন্ত্রণ বা বিঘ্নিত করার জন্য এগিয়ে আসে। চতুর্থ স্তর, আর প্রয়োজনে উত্তেজনা বাড়লে নোহেদের মতো ইউনিটগুলো উচ্চতর স্তরের বাড়তি শক্তি হিসেবে যুক্ত হতে পারে। এই পুরো ব্যবস্থা স্তরভিত্তিক, যার উদ্দেশ্য ধাক্কা সামলানো, দুর্বলতা পূরণ করা এবং ধারাবাহিক কার্যক্ষমতা বজায় রাখা।
একজন ইরানি প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, আমরা কখনো এক জায়গায় সব ডিম রাখিনি, আমাদের শক্তি ছড়িয়ে আছে। আক্রমণকারী আমাদের একটি অংশ ধ্বংস করতে পারে, কিন্তু পুরো ব্যবস্থা কখনো নয়। ইরানের এই অদৃশ্য কমান্ডো কাঠামো মার্কিন বাহিনীর জন্য বড় মাথাব্যথা তৈরি করেছে, কারণ প্রচলিত গোয়েন্দা ও সামরিক কৌশল এখানে কাজ করে না। স্যাটেলাইট কোনো নির্দিষ্ট ব্যারাক চিহ্নিত করতে পারে না, ড্রোন কোনো নির্দিষ্ট ট্রেনিং ক্যাম্প টার্গেট করতে পারে না, সাইবার আক্রমণ কোনো কেন্দ্রীয় কমান্ড সেন্টার অচল করতে পারে না। একজন পেন্টাগন কর্মকর্তা বলেছেন, আমরা ইরানের স্পেশাল ফোর্সকে টার্গেট করতে চাই, কিন্তু জানি না কোথায় টার্গেট করব। তাদের কোনো সদর দপ্তর নেই, কোনো ব্যারেক নেই, কোনো ট্রেনিং গ্রাউন্ড নেই, তারা সর্বত্র এবং কোথাও না। এই অস্পষ্টতা মার্কিন যুদ্ধ পরিকল্পনাকে জটিল করে তুলছে। প্রতিটি সম্ভাব্য লক্ষ্যবস্তু অ্যানালাইজড হচ্ছে, কিন্তু সিদ্ধান্তহীনতা বাড়ছে। ইরানের এই অদৃশ্য কমান্ডো কাঠামো ভবিষ্যতের যুদ্ধের নকশা বদলে দিচ্ছে। আজ থেকে প্রতিটি দেশ জানতে চাইবে কি করেছিল ইরান, কিভাবে তারা এত জটিল ব্যবস্থা করে তুলল, কিভাবে তারা দৃশ্যমান না হয়েও এত শক্তিশালী হলো। একজন সামরিক ইতিহাসবিদ বলেছেন, ইরান প্রমাণ করেছে স্পেশাল ফোর্সের সংজ্ঞা বদলে যাচ্ছে। এটা কোনো নির্দিষ্ট ইউনিটের গল্প নয়, এটা একটা সিস্টেমের গল্প। আর সেই সিস্টেম এত জটিল যে ভাঙা প্রায় অসম্ভব। এখন ইরানের বিভিন্ন প্রদেশে সীমান্তে দ্বীপে ছড়িয়ে আছে সাবেরিন, নোহেদ, সালমান ফার্সি, সামুদ্রিক কমান্ডো আর বাসিজের যোদ্ধারা। তারা অদৃশ্য, কিন্তু তারা আছেন, তারা অপেক্ষায় আছেন। আর যেদিন প্রয়োজন পড়বে সেদিন তারা হাজির হবেন, নীরবে, নির্দয়ে, ঠিক যেমনটা ইরান সবসময় করে আসছে। পেন্টাগনের ওয়ার রুমে সেই রাতের বৈঠক শেষ হয়েছে। গোয়েন্দা প্রধান তার রিপোর্ট শেষ করেছেন। ট্রাম্প নীরব। তিনি জানেন এই অদৃশ্য বাহিনীর বিরুদ্ধে প্রচলিত যুদ্ধ চালানো অসম্ভব। তিনি কিছুই করতে পারেন না। তেহরানে মোস্তফা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই অদৃশ্য বাহিনীকে শক্তি দাও, আমাদের শত্রুদের চোখে যেন তারা ধুলো দিতে পারে, আমাদের দেশকে রক্ষা করো। দোয়া শেষে তিনি জানালার বাইরে তাকালেন। তেহরানের আকাশ পরিষ্কার, সূর্য উঠছে, নতুন এক দিন শুরু হচ্ছে, নতুন এক ইতিহাসের সূচনা হচ্ছে। হরমুজ প্রণালীতে তখন ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, আমেরিকা, তুমি যতই চেষ্টা করো না কেন, ইরানের এই অদৃশ্য বাহিনীকে তুমি থামাতে পারবে না। কারণ তারা নেই কোনো নির্দিষ্ট জায়গায়, তারা ছড়িয়ে আছে সর্বত্র। তারা দৃশ্যমান নয়, অথচ তারা আছেন আর থাকবেন চিরকাল। প্রশ্ন হলো, আমেরিকা কিভাবে এই অদৃশ্য বাহিনীকে মোকাবেলা করবে? তারা কি নতুন কৌশল তৈরি করবে, নাকি বুঝতে পারবে এই যুদ্ধে তাদের জয় নেই? সময়ই বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত, ইরানের অদৃশ্য কমান্ডো বাহিনী জিতেছে, আর এই জয়ের সাক্ষী গোটা বিশ্ব। ইরানের মরুভূমি, পাহাড়, সমুদ্র, শহর, সব জায়গায় লুকিয়ে আছে সেই অদৃশ্য যোদ্ধারা, যাদের নাম জানে না বিশ্ব, কিন্তু যাদের হাতেই লুকিয়ে আছে যুদ্ধের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ অন্ধকার, যেখানে আমেরিকার আলো পৌঁছাবে না।